আমেরিকার ভিসা সেন্টার আছে ভিএফএস। এই ভিসা সেন্টারে গেলে দেখবেন শত শত ছেলে মেয়ে প্রতিদিন আবেদন করে বিদেশে যাচ্ছে। এদের সাথে কথা বললেও দেখবেন যে এদের 100 জনের 80 জনের লক্ষ্য হচ্ছে ওই দেশে গিয়ে কোনো মতে সেটেল হওয়া, একটা রেস্টুরেন্টের জব কালেক্ট করা, অথবা ট্যাক্সি ড্রাইভার হওয়া, মানে ঘুরে ফিরে ওই 2 থেকে 3 জন 4 থেকে 5 জন ছাত্র পাবেন যারা হয়তো সত্যিই উচ্চ শিক্ষার জন্য যাচ্ছে, মানে সত্যি জ্ঞান অর্জনের জন্য যাচ্ছে। বাকি সবাই হচ্ছে নাম কাওয়াস্তে স্টুডেন্ট ভিসা নিয়ে যাচ্ছে, এরকম নিম্নমানের কোনো চাকরি করে সেখানে গিয়ে সেটেল হবে। এবং এই করুণ দৃশ্যটা আরো নিদারুণভাবে ফুটে ওঠে তখন যখন ভূমধ্য সাগর পাড়ি দিয়ে অবৈধ পথে একদল মুসলমান ইউরোপ এবং ইউরোপের দেশগুলোতে শরণার্থী হিসেবে আশ্রয় নিতে চায়। ভূমধ্য সাগরের এই পারে আছে লিবিয়া, মরক্কো, আলজেরিয়া নামক মুসলিম দেশগুলো, আর ভূমধ্য সাগরের ওই পারে আছে ফ্রান্স, ইতালি, স্পেন নামক ইউরোপিয়ান দেশগুলো, মধ্যখানে ভূমধ্য সাগর। তো এই পারে সারা পৃথিবী থেকে মুসলমানেরা জমা হয়েছে অবৈধভাবে, এদের কোনো ভিসা নাই, কিচ্ছু নেই। এরকম শত শত দালাল পাওয়া যাবে যারা আপনাকে দুবাইয়ের ভিসা দিয়ে দুবাই নিয়ে যাবে, দুবাই থেকে আরেকটা ভিসা দিয়ে লিবিয়াতে নিয়ে যাবে, লিবিয়া থেকে আরেক দালালের মাধ্যমে মরুভূমির মধ্যে দিয়ে নিয়ে চলে যাবে সমুদ্র বন্দরের ধারে। এবং ওই সমুদ্র বন্দর থেকে এরকম সারা পৃথিবী থেকে মুসলমানেরা জমা হয়েছে, অন্য কোনো ধর্মের মানুষ জমা হয়নি। আমি এটা বলতে চাচ্ছি যে ওখানে হিন্দুরাও জমা হয়নি, খ্রিস্টানরাও জমা হয়নি। আপনি যাচাই করে দেখেন, সব মুসলমান জমা হয়েছে, শতভাগ মুসলমান, বিভিন্ন দেশের মুসলমান, আফ্রিকা থেকে, সিরিয়া থেকে, লিবিয়া থেকে, ইয়েমেন থেকে। ঠিক রোহিঙ্গারা যেভাবে আমাদের দেশে আসতো তার চেয়ে তো করুণ ভাবে, কেন রোহিঙ্গারা তাও তো শক্তিশালী কাঠের ডিঙ্গি নৌকাতে করে আসতো। তো এরা হচ্ছে রাবারের ফুলানো, বাতাস দিয়ে ফুলানো নৌকা, হাওয়ার উপর নৌকা, কোনো মেশিন নাই, কিচ্ছু নাই, যে কোনো মুহূর্তে ডুবে যাবে সমুদ্রে। এইরকম নৌকাতে চাপাচাপি ঠাসাঠাসি করে 300 জন 400 জন পর্যন্ত উঠে। এদের ভাগ্যে দুটেই, এদের ভাগ্য হয় সমুদ্রে ডুবে মারা যাবে, আর না হয় ইউরোপিয়ান কোনো কান্ট্রি তাদেরকে শরণার্থী হিসেবে আশ্রয় দেবে। শরণার্থী শিবিরে মানবেতর জীবনযাপন করবে 6 মাস, 1 বছর, 2 বছর, তারপরে আস্তে আস্তে বৈধ হওয়ার প্রক্রিয়া শুরু হবে। 8-10 বছর পরে গিয়ে হয়তো ইউরোপিয়ান কান্ট্রি একটা পাসপোর্ট পাবে, একটা ভিসা পাবে, বা একটা আইডি কার্ড পাবে। এটা হলো স্বপ্ন, বা এটা হলো লক্ষ্য উদ্দেশ্য। এই যে নৌকাটা, এই নৌকাটা হচ্ছে গোটা মুসলিম বিশ্বের এক নজরে যদি কেউ দেখতে চায় যে মুসলমানদের কি অবস্থা সারা পৃথিবীতে, তাহলে এই একটা ছবি যথেষ্ট। এটা হলো সারা পৃথিবীতে মুসলমানদের শিক্ষা দীক্ষা থেকে শুরু করে সকল প্রকার অধঃপতনের একটা চিত্র। এটা গেল একটা উদাহরণ। আপনি যদি আসেন যেটা মুসলিম বিশ্বের উন্নত দেশগুলো আছে, মধ্যপ্রাচ্যের, আরব বিশ্বের যে কান্ট্রিগুলো আছে, যাদেরকে আল্লাহ অঢেল সম্পদ দিয়েছে, তারা তাদের সম্পদ কোথায় কাজে লাগাচ্ছে? তারা যে শিক্ষায় কাজে লাগায় না সেটা বলবো না, লাগায়, কিন্তু তাদের ফোকাস, মূল টার্গেট হচ্ছে পর্যটন আর বিনোদন। একদিকে পাশেই ফিলিস্তিনে লক্ষ লক্ষ মুসলমান শহীদ হচ্ছে, তার পাশেই আর একদল মুসলমান কেমনে বিশ্বকাপ আয়োজন করবে, বড় বড় গায়ক গায়িকা নিয়ে আসবে, ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে, বড় বড় প্লেয়ারদের নিজের ক্লাবে কিনবে, বিশাল বিশাল পার্ক বানাবে, উঁচু উঁচু বিল্ডিং বানাবে, পর্যটন এবং বিনোদন শিল্প গড়ে তুলবে। ইউরোপ এবং আমেরিকা থেকে সাদা চামড়ারা আসবে, এখানে উলঙ্গ অর্ধ উলঙ্গ অবস্থায় গোসল করবে, তাদের কাছ থেকে টাকা ইনকাম করবে, এই চিন্তায় বিভোর। এবং এই যতগুলো প্রজেক্ট আছে, একটা প্রজেক্ট বাস্তবায়ন করার মতো সাপোর্ট তাদের নিজস্ব নাই। লজিস্টিক সাপোর্ট, মানে জ্ঞানগত সাপোর্ট তাদের নিজস্ব নাই, তাদের আছে শুধু টাকা। এই বড় বড় প্রজেক্ট বাস্তবায়ন করতে হবে হয় চাইনিজ কোম্পানিকে দিয়ে, না হলে ইউরোপিয়ান কোম্পানিকে দিয়ে, না আমেরিকান কোম্পানিকে। না জ্ঞান আছে ওদের কাছে, এরা না জীবনে পড়েছে না পড়াশোনা শিখেছে, তাদের কাছে আর জ্ঞান নাই। যে প্রজেক্টগুলো বাস্তবায়ন করবে, এটা বাস্তবায়ন করার মতো নিজস্ব জনবলও নাই, কেন নিজস্ব জনবলের কাছে ওই পর্যায়ের জ্ঞান নাই। তাহলে এই বড় বড় বুর্জ খলিফা, দুবাই, এগুলো বানাচ্ছে কারা?
এগুলো বানাচ্ছে চাইনিজ কোম্পানি, নয় আমেরিকান, না ইউরোপিয়ান কোম্পানি। এরকম বিল্ডিং বানানোর মতো জ্ঞান তাদের নাই। তারপরে যদি আসেন ভারতের মুসলমানদের কাছে, তাহলে দেখবেন ভারতের মুসলমানদের এরকম বহু স্টেট আছে, আমি নির্দিষ্ট কোনো প্রদেশের নাম উল্লেখ করে বলছি না, ভারতের মুসলমানদের কষ্ট দেওয়ার উদ্দেশ্য বলছি না। এরকম বহু প্রদেশ আছে যেখানে দেখবেন যে যদি 100টা চুরির মামলা থাকে, 100টা মদ নেশা জুয়ার মামলা থাকে, তো ওই 100টা মদ নেশা জুয়ার মামলার 70-80টাই মুসলমানদের নাম। ইচ্ছা করে শত্রুতা করে দিয়েছে এটা না, মানে মুসলমানদের শিক্ষা এবং নীতি নৈতিকতার অবস্থা এরকম হয়ে গেছে যে সম্পূর্ণরূপে একটা মদখোর, গাঞ্জাখোর, জুয়াখোর জাতিতে পরিণত হয়ে গেছে, যেটা আপনিও আপনার সমাজের আশেপাশে তাকালে দেখতে পাবেন। আর যদি তৃতীয় বিশ্বের দেশগুলোর দিকে দেখেন, বাংলাদেশ, পাকিস্তানের মতো তৃতীয় বিশ্বের দেশ, তাহলে এদের কাছে যদি টাকা পয়সা থাকে তাহলে এরা সে টাকা পয়সা খরচ করবে, এদের কাছে উন্নয়ন মানে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, এটা হচ্ছে উন্নয়ন। শিক্ষার পিছনে কোনো বিনিয়োগ নাই, শিক্ষাকে নিয়ে কেউ আন্তরিকভাবে কাজ করতে চায় না, বরং শিক্ষাকে কেমনে ধ্বংস করা যাবে তার যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা আছে। শিক্ষার উন্নয়ন নয়, বরং শিক্ষাকে ধ্বংস করা। আর উন্নয়ন বলা হচ্ছে ব্রিজ, কালভার্ট, অবকাঠামোগত উন্নয়ন। আর এটা তাদের প্রয়োজনও নাই যে আমার এবং আপনার সন্তান শিক্ষিত হোক। রাষ্ট্রের এটা প্রয়োজন নাই যে রাষ্ট্রের নাগরিকেরা শিক্ষিত হোক, এরকম রাষ্ট্রের কেন প্রয়োজন নাই? যে রাষ্ট্রের নাগরিক যদি শিক্ষিত হয়, আত্মমর্যাদা এবং আত্মসম্মান বোধ সম্পূর্ণ হয়, তাহলে সে 5,000 টাকায় মানুষকে মারবে না, 10,000 টাকায় বিক্রি হয়ে গিয়ে কোনো গাড়িতে আগুন দিবে না, কারো উপর গিয়ে হামলা করবে না। তো তাহলে আমার দরকার কি? আমার দরকার ওই রকম জুয়াখোর, মদখোর, নেশাখোর, মূর্খ, অজ্ঞ, লাঠিয়াল বাহিনী, যাকে 5 টাকা দিয়ে আমি একটা বাসে আগুন দেওয়াতে পারবো। তাহলে কেন আমি তাকে শিক্ষিত করব? কি জন্য? শিক্ষিত করলে তো আমি গোলাম রাখতে পারবো না। শিক্ষিত মানুষকে গোলাম রাখা যায় না, অশিক্ষিত মূর্খ মানুষ, গুন্ডাদেরকে গোলাম রাখা যায়। তাহলে আমার এরকম অশিক্ষিত মূর্খ নেশাগ্রস্ত গুন্ডা দরকার। তাহলে কেন আমি শিখাবো বলেন? শিখালে তো বিপদ, সুতরাং আমি শিখাবো না। আমার রাষ্ট্রের নাগরিকের শিক্ষার সকল সুযোগ সুবিধা আমি ধ্বংস করে দেব, এবং এটাই হচ্ছে এবং এটাই হবে। পাশাপাশি আপনি যদি আমাদের মসজিদগুলোতে আসেন, যেমন আজকে আপনাদের এই মসজিদ, এরকম আরো যদি শত মসজিদে যান, তাহলে মসজিদের কাছে যান, মাদ্রাসার কাছে যান, তাদের মাথাতেও উন্নয়ন মানে মসজিদের টাইলস হবে, উন্নয়ন মানে মসজিদের ছাদ ঢালাই হবে, উন্নয়ন মানে মসজিদে এসি হবে। কিন্তু মসজিদে শিক্ষার কোনো ব্যবস্থা, মসজিদে জ্ঞান ছড়ানোর কোনো ব্যবস্থা, এইটাকে আমরাও উন্নয়ন মনে করি না। তা আমরা যেমন, আমাদের দায়িত্বশীলেরাও তেমন, আমাদের রাষ্ট্র পরিচালকেরাও তেমন। এই জন্য আমি সচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটা কথা বলে থাকি যে আমরা এই সমস্ত মসজিদকে স্বর্ণ দিয়েও যদি বানাই, আর এই মসজিদের আশেপাশের সমাজ যদি জুয়াখোর, মদখোর, গাঞ্জাখোর এবং নেশাগ্রস্ত, ফ্রি ফায়ার, পাবজি, অনলাইন, বিটকয়েন, মাদক, জুয়া, এগুলোতে পরিপূর্ণ যুবক সমাজে ভর্তি হয়ে যায়, তাহলে এই স্বর্ণের মসজিদ দিয়ে কি হবে বলেন? এই স্বর্ণের মসজিদে কে সালাত আদায় করতে আসবে 10 বছর পর, 20 বছর পর, 50 বছর পর, যেখানে সমাজ অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে? আর যদি আমি এই মসজিদের এসিটা খুলে বাজারে বিক্রি করে দিয়ে, এই যে ছেলেগুলো ফ্রি ফায়ার, পাবজি খেলতেছে, জুয়া খেলতেছে, নেশাগ্রস্ত আছে, এদেরকে কেমনে দিন শেখানো যায় তার জন্য ব্যয় করি, টাইলসগুলো বাজারে খুলে বিক্রি করে দিয়ে এই মসজিদে দিন শিক্ষার একটা ব্যবস্থা চালু করি,
ঠিক আছে? তাহলে 10, 20, 50 বছর পরে টাইলস আর এসি খুলতে খুলতে দেখা যাচ্ছে মসজিদই নাই, খুলে আমরা বাজারে বিক্রি করে দিয়েছি। তো মানুষ খোলা মাঠে সালাত আদায় করতে আসবে না আসবে না? কি বলেন, আসবে না আসবে না? আসবে। কেন? এই দিনটা হচ্ছে জ্ঞানের দিন।